কবিতা, একটু তাড়াতাড়ি করো, যদি মোহন জেগে যায়। হয়ে গেছে গো, আসছি। হে ভগবান, মোহনের রক্ষা করো। এখন আমাদের সামনে মৃত্যু ছাড়া আর কোনো পথ নেই। মোহন তখন মাত্র ৮ বছরে ছিল। মোহন, আমার সোনামণি, আমার লাল, নিজের যত্ন নিও আর আমাদের দুজনকে ক্ষমা করে দিও। আমাদের আর কোনো রাস্তা ছিল না। এ কথা বলে কবিতা আর রামু দুজনেই নদীর দিকে যেতে থাকে। কিছুক্ষণ পর তারা নদীর পাড়ে পৌঁছে যায়। কবিতা, বাড়িতে কিছু রয়ে গেলে না তো? না গো, বাড়িতে এমন কিছু নেই যাতে মোহন জানতে পারে। এরপর রামু আর কবিতা দুজনে নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। পরদিন সকাল। মা, ও মা, কোথায় গেলে? চলো, আমাকে তাড়াতাড়ি খেতে দাও, খুব জোরে খিদে পেয়েছে। মোহন তার মাকে ডাকে, কিন্তু কোনো উত্তর না পেয়ে রান্না করে যায়। আরে মা এখানেও নেই, এ তো সকালে কোথায় গেল? মোহন চিন্তিত হয়ে পড়ে, বাড়ির সব জায়গায় খুঁজে দেখে, কিন্তু যখন কোথাও কাউকে পায় না তখন চিন্তায় পড়ে যায়। তারপর সে পাড়াপড়শির কাছে গিয়ে মায়ের খোঁজ করে। রঘু চাচা, আমার মাকে দেখেছেন? জানি না এ তো সকালে কোথায় চলে গেছে। না মোহন, আমি তোমার মাকে দেখিনি। ঠিক আছে রঘু চাচা। মোহন মন খারাপ করে বাড়িতে ফিরে আসে। পরে কি মা বাবা দুজনেই কোথায় চলে গেল? খুব ভয় করেছে। হে ভগবান, রক্ষা করো, মা বাবা কখনো আমাকে একা রাখেনি। মোহনের চোখে জল আসে। কিছুক্ষণ পর ঘুমিয়ে পড়ে। পরদিন সকাল, গায়ে হইচয়ে পড় যায়। মোহনের বাবা মা ওকে ফেলে পালিয়েছে। এছাড়া মোহনের জীবন শেষ করে দিয়েছে ওর মা বাবা। এখন বলো, ও কোথায় যাবে? হ্যাঁ শ্যাম, একদম ঠিক বলেছ। বেচারা ৮ বছরের বাচ্চার কি দোষ ছিল? এমন সময়ে পাশেই দাঁড়িয়ে থাকা ধনীরাম শেঠ সব কথা শুনে ফোন দিয়ে আটে। সে তাড়াতাড়ি মোহনের বাড়ি যায়। মোহন, আরে ও মোহনের ছেলে, বেরিয়ে আয়। শুনে মোহন বের হয়ে আসে। জি শেঠজি, শুনে তোর বাবা তোকে ছেড়ে পালিয়েছে। এখন বলতো, আমার ধারের টাকা কে ফেরত দেবে? কি ধারের টাকা? হ্যাঁ টাকা। তোর বাবা আমার কাছ থেকে অনেক টাকা ধার নিয়েছিল, আর টাকা না দিয়েই পালিয়েছে। তুই বল কিভাবে শোধবি? সেচি, আপনি জানেন আমার কিছুই নেই। আমি কিভাবে শোধ দেব? একটা জোপড়ি আছে যেটার মধ্যে আমি থাকি। যদি টাকা না দিতে পারিস তবে সারা জীবন আমার জমিতে মজদুরি করবি, তবেই এই দেনা শোধ হবে। আর আমি তোকে কোনো টাকা দেব না। নিরুপায় মোহন রাজি হয়ে যায়। ঠিক আছে সেটজি, যদি এতে দেনা মাফ হয় তাহলে আমি রাজি আছি। তারপর মোহন সেঠ ধনীরামের জমিতে খাটতে শুরু করে। দিনভর খেতে সেঠ ধনীরাম শুধু রাতের খাবার দেয়, তাও শুকনো দুটো রুটি। এই নে, খেয়ে ঘুমা, আর কাল সকালবেলা আবার কাজে চলে আয়। ভোরে দেরি করে ঘুমাতে দেখলে কিন্তু তোর খবর আছে। জি সেঠজি। সেঠ ধনীরাম ওকে প্রায়ই মারধর করত, জানোয়ারের মতো আচরণ করত। মোহনও বাধ্য হয়ে সহ করত। এভাবেই কয়েক বছর কেটে যায়। মোহন তখন ২৫ বছরের যুবক। একদিন সকালে একটু দেরি হয়ে যায়। মোহন তাড়াতাড়ি খেতে যায়। দেখে সেঠ ধনীরাম লাঠি হাতে দাঁড়িয়ে আছে। সেঠজি ক্ষমা করবেন, উঠতে দেরি হয়ে গেছে, আর হবে না। আচ্ছা, একবার ক্ষমা করলে তো বারবার করবি, সাজা তো পেতেই হবে। তুই কি চাস আমি খেতে কাম করব আর তুই আরামে ঘুমাবি? এতে বলেই সেঠ মোহনকে বেধড়ক মারতে থাকে। এদিন মোহন আর চুপ থাকেনি। থামুন সেঠজি, কত মারবেন? কত রাতে আপনিই তো অনেক রাত পর্যন্ত কাজ করিয়েছিলেন। সেই জন্যই তো বাড়িতে ফিরতে আমার দেরি হয়ে গেছে। এই জন্য আমার ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। এতে আমার কি দোষ? আচ্ছা, তুই কি বলতে চাস দোষ আমার? তোকে তো তোর মা বাপও রাখে নাই, তোরে রাইখা পালায়ে গেছে। এখন আমার খেয়ে আমার মুখে মুখে কথা বলিস? যা, আমার এখান থেকে চলে যা। ঠিক আছে, যাচ্ছে সেঠজি। মোহন ক্ষেত ছেড়ে গ্রাম ছেড়ে বেরিয়ে যায়। পথে বনপথ ধরে কোথায় যাচ্ছে জানে না, শুধু দূরে যেতে চায়। এক গাছের নিচে বসে কান্না করে। তারপর জঙ্গলের ভিতর দিয়ে হেঁটে যাচ্ছিল। মোহন দেখে এক সাধু বাবা বসে ধ্যান করতেছিল। মোহন দাঁড়িয়ে পড়ে। সাধু বাবা মোহনকে দেখে মুচকি হাসি দিয়ে, কি হলে বাবা, বড় চিন্তিত দেখাচ্ছে। বাবা, সবকিছু খারাপ চলছে। ক্ষুধা, পিপাসা, ক্লান্তি। ওই কুড়ে ঘরে যাও, কিছু ফল আছে, নিয়ে এসো। মোহন নিয়ে আসে। সন্ন্যাসী কিছু ফল রেখে বাকিটা মোহনকে দিয়ে, তোমার অনেক ভাগ্য, হাকটা দাও তো।
হাত বেঁকে বলে, রাজা রাজাদের মতন রেখা। মোহন হাসে। আপনার কথা শুনে আমার মনে হচ্ছে আপনি হাত দেখার নাটক করতেছেন। আপনি হাত দেখতেই পারেন না। চিন্তা করো না, সব ঠিক হবে। পশ্চিম দিকে যাও, এই ফল সঙ্গে নিয়ে যাও। মোহন ফল নিয়ে চলে যায়। সন্ধ্যায় এক গ্রামে পৌঁছে। সেখানে হীরালাল নামে এক মিষ্টির দোকানদার। বেটা, তোমার কোন ধরনের মিষ্টি লাগবে? আগে তো কখনো এই গ্রামে দেখিনি। কিছুই লাগবে না। আপনার দোকানে আমাকে কাজে রাখবেন, কাজের বদলে শুধু আজ রাত থাকার জন্য জায়গা দিয়েন। চল, খালি বাক্স গুছিয়ে দে। মোহন কাজ করে। হীরালাল খুশি। সন্ধ্যায় বাড়ি নিয়ে যায়। এটাকে তোমার মতো অলস নয়, অনেক সাহায্য করেছে। মোহন রান্না করে, সবাই খায়। হীরালাল বলে, তুই এখন থেকে আমাকে চাচা বলবি। মোহন খুশি, ঠিক আছে চাচা। পরদিন নাস্তা করে মোহন বলে, চাচা অনেক ধন্যবাদ, আমি চলে যাব। তুমি তো এই গ্রামের কাউকেই চিনো না। চাচা, আমি কাজের খুঁজে যাব, আল্লাহ যদি মিলিয়ে দে। মোহন, এক কাজ করো, রাজার দরবারে চলে যাও। রাজা বিক্রম অনেক দয়াবান ব্যক্তি, আমার পুরা বিশ্বাস সে তোমাকে কাজ দিবে। ঠিক আছে চাচা, আমি প্রথম রাজার দরবারে যাব। মোহন হীরালালের কাছ থেকে বিদায় নিয়ে রাজার দরবারের দিকে রওনা দিলেন, ঘন জঙ্গলের ভিতর দিয়ে। মোহন সামনে দেখতে পায় একটি মরা পাখি পড়ে আছে। মোহন পাখিটি কাছে যায় এবং পাখিটিকে নিয়ে রাজার দরবারে যায়। রাজা দেখে অবাক, এই পাখি কোথায় পেলি? মহারাজ, পথে। তুই জানিস এই পাখি কার? না, এটা রাজপুত্রের মোহন রাজার কথা শুনে ভয় পেয়ে যায়। মহারাজ, আমি কিছুই করিনি। আমি জঙ্গলের রাস্তা দিয়ে আসার সময় পাখিটি রাস্তায় পড়েছিল, পরে রাজ দরবারে নিয়ে আসলাম। মহারাজ, আমায় মাফ করবেন, এই পাখিটি আমি মারিনি। আমি জানি যে এটা তুমি মারোনি, কিন্তু তুমি কি জানো এটা কার পাখি? কার পাখি মহারাজ? আমি তো এই গ্রামেরও না। এই পাখি রাজকুমার রবির ছিল। সে আমার একমাত্র ছেলে ছিল। আর তুমি কি জানো রাজকুমার কে ছিল? কে মহারাজ? সে রাজকুমার তুমি। তুমি জঙ্গলে খেলতে খেলতে হারিয়ে গিয়েছিলে। আমি তোমায় কত জায়গায় খুঁজেছি, কিন্তু আমার আশা ছিল একদিন তুমি ফিরে আসবে। বেটা, এই রাজ্য তোমার জন্য 25 বছর ধরে অপেক্ষা করছে। না মহারাজ, আমি তো একজন গরিব মানুষ, আর আমার মা বাবা ছোট থাকতে ফেলে চলে গেছে। এরা তোমার মা বাবা ছিল না, কিন্তু তুমি হারানোর পর তোমাকে আমি অনেক খুঁজেছি, কিন্তু কোনো খবর পাইনি। একদিন হঠাৎ এক সাধু বাবা আসে এবং সে বলেছে 25 বছর পর এক যুবক আসবে মরা পাখি নিয়ে। সে হবে এই রাজ্যর রাজকুমার। তারপর মোহনের সেই সাধুর কথা মনে পড়ে এবং মোহন তার পিতার সাথে গলা মিলায়।